ছোট বোনের বিয়ে হয়েছে, বেবি হয় না। ছোট বোনকে কনভিন্স করার চেষ্টা করলাম, দেখ তোর তো বাচ্চা হয় না, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তা মেয়েটা ডিভোর্সি, ওর একটা বাচ্চা আছে, তুই এই বাচ্চাটা নে, আমি ওকে বিয়ে করি, তোর যেহেতু বাচ্চা হয় না তুই এই বাচ্চাটা নে। আমার ফ্যামিলিতে আমি আমার ছোট বোন আবার মা আছেন, বাবা বেঁচে নেই। বাবা মারা গেছে 2021-এ করোনার ভিতরে। আমি একটা জব করি, আমার উপরে আমার পরিবার নির্ভরশীল। ঘটনার শুরুটা 2022 সালের সেপ্টেম্বরের দিকে। আমার একটা ক্লোজ ছোট ভাই ছিল, পাশের এলাকার ছোট ভাই আর কি, আমরা একসাথেই চাকরি করতাম। ছোট ভাইয়ের মাধ্যমে তার এক চাচাতো বোনের সাথে আমার একটা পরিচয় হয়, কথা বললাম, পরিচিত হলাম। তো সেখান থেকে যে ছোট ভাইয়ের পরিচয় দিছে, আর ছোট ভাইয়ের ফ্যামিলির সাথে আমার একটা মানে এত ভালো সম্পর্ক ছিল, তারা তাদের পরিবারের একটা সন্তান হিসেবে আমাকে দেখতো। সেই জায়গা থেকে তো আমি যেহেতু তার কাজিন, আমি সেই জায়গা থেকে তার এক সম্মানটা দিয়েছি আর কি। তো ওতে কথা বলে হাই হ্যালো, আর এরকম আরও 2-4 দিন গেল। 2-4 দিন যাওয়ার পরে আমি বাজারে, বৃষ্টি পড়তেছে, ওই সময় মেয়েটা আমাকে মেসেঞ্জারে নক করলো যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো বাজারে। বলে আমিও বাজারে, আমি আমার আপা বাড়িতে যাব। তো আমি বললাম যে বৃষ্টি নামতেছে, আপনি এমনিতে কীভাবে যাবেন? তা বললো আপনি কি আমাকে একটু নামাই দিতে পারেন? তা বললাম হ্যাঁ, অসুবিধা নেই। ওই নামাই দেওয়ার থেকে ওইখান থেকে 7-8 কিলোমিটার ওর বোনের বাসা। তো এতটুকু যেতে যেতে আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মানে কথাবার্তা দিয়ে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারপর আস্তে আস্তে আমরা ক্লোজ হতে থাকি, দুজনের কথা বলতে থাকি বা সময় দিতে থাকি। 10 দিনের মাথায় আমাদের সম্পর্ক পরিণত হয় প্রেমে। আমি যে এর সাথে কথা বলতেছি এটা কিছুটা আন্দাজ করছে আমার ওই ছোট ভাই এবং তার ফ্যামিলি। তা আন্দাজ করলে ওরা এই বিষয় নিয়ে কথা বলি করে, সরাসরি জিজ্ঞাসা করবে সেটা জিজ্ঞাসা করতে পারে না। আমি বুঝি যে ও কিছু একটা বলতে চাই, ভাই আপনাকে কিছু একটা বলবো, এটা বলে আর কিছু বলতে পারে না। তো আমি এরকম গেলে বুঝতে পারি যে ওরা কানাঘোষা করতেছে। আর আমিও প্রেমটার প্রথম দিকে তো 10-15 দিনের প্রেম, তো আমিও প্রেমে একদম হাবুডুবু অন্ধ হয়ে গেছি। আমিও দীর্ঘদিন পরে একটা রিলেশনে জড়াইছি, অনেক ভালো লাগতেছে। তার ব্যাপারে কোনো কিছু জানার আগ্রহ কোনো কিছু জন্মায় নেই আমার। তখন একটা মাধ্যম দিয়ে ছোট ভাই আমাকে জানালো যে সে ডিভোর্সি। প্রথম আমি জানতে পারলাম যে সে ডিভোর্সি, তার একটা 3 বছরের একটা মেয়ে আছে। তখন তো আমার মাথায় আঘাত ভেঙে পড়ছে। তখন আমাদের মানে প্রেমটা এত গাঢ় হয়ে গেছে যে সেটা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। ডুবে গেছে একদম। সে কখনো বলে নাই? না, কখনো বলে নাই। যখন জানতে পারলাম তখন আমি বিষয়টা তাকে অবগত করলাম যে তুমি ডিভোর্সি বা তোমার একটা বাচ্চা আছে, এবার কথা তুমি আমাকে বলো নি। আমাকে বোঝানোর ট্রাই করলো যে বিয়ে হয়েছিল, আমি তোমাকে বলবো করে ভাবতেছি, কিন্তু বলা হয়ে ওঠে নাই। তা এটা নিয়ে যদি প্রেমের একদম মানে ডুবে গেছি, মোহ হয়ে গেছি, সেই মুহূর্তে যখন হয় তখন ভীষণ কষ্ট পেলাম যে ভালোবাসলাম, এই এত দূর পর্যন্ত আগায় গেলাম, 10-15 দিন প্রেম করলাম, বিয়ে করবো ভাবছি, আর এই মুহূর্তে সে জানতে পারলাম সে ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে। আর আমি তো নিজে অবিবাহিত, আমি তো বিয়ে করি নাই। তো আমি পড়ে গেলাম দোটানায়, আবার তাকে ছাড়তেও পারতেছি না, এরকম একটা অবস্থা। তারপরে সে বোঝালো, আমাকে বোঝানোর ট্রাই করলো, 1 দিন 2 দিন 3 দিন এরকম বোঝাচ্ছে। আমিও নিজেকে বোঝাতে পারতেছি না যে আমি একটা অবিবাহিত ছেলে, আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করব, তারপরও তার একটা 3 বছরের বাচ্চা আছে, আমি কি করব? সে আমাকে বোঝাচ্ছে কন্টিনিউয়াসলি। তো বললাম যে দেখেন, আমার পক্ষে তো একটা ডিভোর্সি মেয়ে প্লাস বাচ্চা মেয়ে তো আমাকে বিয়ে করা সম্ভব না। এই করতে করতে কয়েকদিন গেলে আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। ও কান্নাকাটি, ফোন দিয়ে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিচ্ছে আমাকে, কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে যে দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি বাচ্চা তো নিব না, আমি তো তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, বাচ্চা তার বাবার কাছে রেখে দিব, ওখানে চলে যাবে, এভাবে বোঝানোর চেষ্টা। তখন আমি আস্তে আস্তে একটু আমার মনটা গড়লো। তখন আমার মাথায় আসলো, ও আমাকে বোঝালো যেভাবে, তো সেভাবে আমার মাথায় আসলো যে ও বললো যে দেখো এটা ডিভোর্সে মেরে বিয়ে করলে পরে আল্লাহ খুশি হয়, হ্যাঁ এটা এবার সওয়াবের কাজ, ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝালো। আমার মনটাও গড়লো যে ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি। আমার তো ফ্যামিলি কনভিন্স করতে হবে। তো আমি ফ্যামিলিকে জানালাম যে এরকম আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তা মেয়েটা ডিভোর্সি, ওর একটা বাচ্চা আছে। ও আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে 6-7 বছর, বেবি হয় না। আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করার জন্য আমি ফ্যামিলিকে এভাবে পর্যন্ত বোঝাইছি, মানে আমি প্রেমে এত মশগুল হয়ে গেছিলাম যে দেখো, ছোট বোনকে কনভিন্স করার চেষ্টা করলাম, দেখ তোর তো বাচ্চা হয় না, তাহলে তুই এই বাচ্চাটা নে, আমি ওকে বিয়ে করি, তোর যেহেতু বাচ্চা হয় না তুই এই বাচ্চাটা নে, তোরও বাচ্চার স্বাদটা গ্রহণ করতে পারবি, আমি ওকে বিয়ে করতে পারবো, একসাথে থাকবে। কঠিন যুক্তি দিয়ে মানে কিভাবে কনভিন্স করবো আমি তখন মানে মাথায় যা আসতেছে আমি তাই করতেছি। আম্মাকে বললাম, আম্মা দেখো, ডিভোর্সি মেয়ে যারা ডিভোর্স হয়ে যায় এদেরকে বিয়ে করলে সব পাওয়া যায়, তো জীবনে কি আছে, তবে বিয়ে করি, অসুবিধা কি, তুমি না করো না। সেখান থেকে আমাকে প্রেশার দেওয়া শুরু করলো, এই তুই কি পাগল হয়ে গেছিস, তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি একটা বাচ্চা সহ, তুই কি পচে গেছিস, তোর কি হয়েছে? আমি তখন যে আসলেই কি হয়ে গেছিলাম আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। তো আমি বোঝাইতে মাঝখানিক হয়ে গেছে, সবাইকে বোঝাচ্ছি, কোনোভাবেই মেনে নিচ্ছে না।
এক পর্যায়ে যে আমি যখন আমার পাগলামির সীমা যখন পার হয়ে গেছে যে আমি ওকে ছাড়া বিয়ে করব না, এবার আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিছি, বাড়ি আসি না, বাইরে বাইরে থাকি, ফ্রেন্ডের বাসায় থাকি, বাড়ি আসলে আম্মা প্রেশার দিবে, আবার বোঝানোর চেষ্টা করবে যে বিয়ে করিস না, এই জন্য বাড়ি আসি না। আমি আমার মতো করে পাগলামি করতেছি, আমি বলতেছি এর বিয়ে করে ফেলবো, আমাকে যদি না মেনে নেয় আমি কিন্তু ওটা চুরি করে বিয়ে করে ফেলবো, হুমকি ধুমকি আমি দিচ্ছি। আমি সবাইকে কনভিন্স করে ফেললাম, পরিবার রাজি হলো এক পর্যায়ে যে আমি কিছু একটা করে ফেলবো, আমি বাড়িটারে আসি না, কোনো কিছু করি না। তারা রাজি হলো, এভাবে রাজি হলো যে একদম সীমিত আকারে, যে আমার বাড়ি থেকে হয়তো 2-4 জন যাবে, ওর বাড়ি থেকে ওরকম 2-4 জন থাকবে, বিয়ে করব। এই মুহূর্তে আমি নিতে পারবো না, তবে বিয়ে করে রাখবো, দেশে তখন বন্যা হচ্ছে, জাস্ট শুধু বিয়েটা করে মানে ওকে আমার করে রাখবো, এতটুকু, এতে আমার শান্তি। তো এর কথা যেরকম কথা সেরকম কাজ। তো আমার বাড়ি থেকে আমরা মনে হয় 7-8 জন গেলাম, বিয়েতে করলাম, আমি চলে আসবো, বাড়িতে চলে আসবো। তো ভাবি আমাকে বললো বিয়ে করছো অন্তত একদিনের জন্য হলে নিয়ে যাও, বাড়ির সাথে সবাই পরিচয় টরিচয় করে, তারপরে তুমি দিয়ে যায় না, তোমার সমস্যা হলে তুমি দিয়ে যায় না। তো আমি বাড়িতে ফোন করলাম যে মা একদিনের জন্য দিয়ে ঘুরে নিয়ে চলে যাবো। আমি তার কাছে অনুমতি নিলাম, সে বললো ঠিক আছে নিয়ে আসো, যে কথা সে কাজ নিয়ে চলে আসলাম। একদিনের জন্য এনে আমরা সংসার করতেছি, আর ফেরত দেই নেই, আমরা সংসার কন্টিনিউ করলাম, সংসার শুরু করলাম। সংসার শুরুর প্রথম দিকে তো ভালোই যাচ্ছিল, 1 মাস মতো ভালোই গেল। তারপর আমি চাকরির উদ্দেশ্যে ঢাকা ধরলাম, ঢাকা চলে এসে একটা চাকরি নিলাম উত্তরাতে। তারপরেই বাদলো বিপত্তি ওই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা তো তার নানার বাড়িতে। এই আস্তে আস্তে আমাদের গ্যাপটা শুরু হলো, তখন ওর বাবার বাড়ির প্রবণতাটা বাড়লো, যে কোনো যাতে বাবার বাড়ি যেতে হবে। আমার ফ্যামিলির লোক তাকে প্রেশার করতেছে, আমার এটা করতেছে সেটা করতেছে, এটা বলে শুধু বাবার বাড়ি গেলে আর কোনো প্রবলেম নেই। তখন মেয়েটাকে নিয়ে তখন শুরু হলো, এমনও কথা শুরু হলো যে তখন আমার ওই মেয়ের ভরণ পোষণ নেওয়ার কথা ছিল, আমি কেন নিচ্ছি না, এরকম ধরনের কথা শুরু হলো। কিন্তু এই মেয়ের প্রসঙ্গে তো আমার এরকম কোনো কথা হয়নি। তো এটা নিয়ে আস্তে আস্তে আমাদের ভিতরে কলহ শুরু হলো, এবং কলহটা এভাবে শুরু হলো যে কোনো কথা শুরু হলেই, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো কথা শুরু হলেই এটা চলে যেত মেয়ে কেন্দ্রিকে, অটোমেটিক টান দিয়ে নিয়ে চলে যেত মেয়ের ব্যাপারে, যে ঠিক আছে যদি আমার মেয়ের সমস্যা তাহলে পরে তুমি আমাকে ছেড়ে দাও। কোনো কিছু হইলেই কথা চলতো যে ঠিক আছে তাহলে তুমি ওকে ছেড়ে দাও, আমি আমার মেয়ের কাছে চলে যাই। সে আমাকে বলতো আমার কাছে আমার পৃথিবী হচ্ছে আমার মেয়ে, আমি তার প্রেজেন্ট হাজবেন্ড। সে আমাকে বলতো যে আমার কাছে আমার পৃথিবী আগে আমার মেয়ে, তারপরে সবাই অন্য কেউ। ব্যাপারগুলো তখন আমার কাছে তো মনে করেন যে আমার বুকটা ভেঙে যেত। আমি 2 মাস পর 1 মাস 2 মাস পর বাড়িতে যেতাম। আর যখনই বাড়িতে যেতাম তখন আমাদের সম্পর্কটা একটু ভালো থাকতো, মানে বাড়ি থেকে চলে আসলেই, মানে আমরা যখনই ডিস্টেন্স হতো তখনই শুরু হতো আমাদের ঝামেলা। এরকম হতে হতে আমাদের 6 মাস হয়ে গেছে। এর ভিতরে আমার বাচ্চাও কনসেপ্ট করে ফেলছে। বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথে থেকে শুরু হতো যে আমার এই সমস্যা, আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি রান্না করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমার এখানে কষ্ট হয়, আমাকে বাবার বাড়ি দাও। আমি তো ঢাকায়, আমি আমার ফ্যামিলির এত কিছু করে কষ্ট করে বিয়ে করলাম, আমার ফ্যামিলি, তারপরেও আমার ফ্যামিলির বিরুদ্ধে যে ওকে বাবার বাড়ি পাঠাতাম, তখনও শুধু বাবার বাড়ি, মানে আমার বাড়িতে এসে 5 দিন থাকলে সেখানে 1 মাস থাকতে হবে। এর ভিতরে আমার বেবি হয়ে গেছে, আমিও ছুটি নিয়ে গেলাম, বাড়িতে গেলাম, বেবি হলো, আমার একদিনের ছুটি ছিল। বেবি হওয়ার পরে আমি আবার ওই দিন পরের দিন চলে আসছি আবার আমি। তো এর ভিতরে আমাদের আরও বেশি সম্পর্ক আরও অবনতি হওয়া শুরু করলো বাচ্চা হওয়ার পর থেকে। আমার সাথে কথা বলে না। তো যখন আমি এরকম লক্ষ্য করতে থাকলাম তখন আমি ওকে একটু ট্রেস করার চেষ্টা করলাম যে কী করে। আমার মনে হয় যে ও কোথাও সম্পর্ক জড়াই গেছে। জানতে পারলাম যে সে তার আগের হাজব্যান্ডের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে, মানে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে। তো আমি তো দেখে আমার আকাশ ভেঙে পড়ছে আমার মাথায়। তখন আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আমি তখন ফোনের ভিতরে তার কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করি এবং তার ফ্যামিলিকে জানাই ব্যাপারটা। এতদিন তো এত ঝামেলা হয়ে আসতেছে, আপনার মেয়ে তো এখন ওর আগের হাজব্যান্ডের সাথে কথা বলে। এবং তার মেয়ের মা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো, রাগারাগি করো না, তুমি আসো, আমরা বিষয়টা সলভ করতেছি। আমি ওই দিনই রাত্রে ছুটি নিয়ে বাড়ি চলে গেছি, রাতে 3টায় বাড়ি যে পৌঁছাইছি। বাড়ি যাওয়ার পরে উচ্চবাচ্য হয়েছে এবং তখন আমি তাকে 2টা চড় মারি। আমি তখন আমার নিজেকে কন্ট্রোল করতে না পারি। বলে রাখি, আমরা কোনোভাবেই আমাদের স্টুডিও থেকে কাউকে শারীরিকভাবে আঘাত করা আমরা সাপোর্ট করি না, এবং এটা অন্যায়। আমরা এটা সবাইকে বলে থাকি, আপনাকেও বলছি, আপনি যে শারীরিকভাবে আঘাত করেছেন সেটা আপনার তখন অবশ্যই ঠিক হয়নি। তারপর আমরা ওইভাবে আমরা ঘুমাই গেলাম, আমাদের যার মতো করে ঘুমাই গেলাম। সকালবেলা উঠে তখন ওই ছেলের নাম্বার নিয়ে আমি ছেলেকে ফোন করি। এক পর্যায়ে আমি বললাম যে ভাই আপনি আমার ওয়াইফকে কেন কল দেন? সে অস্বীকার করে। এক পর্যায়ে আমি যখন তাকে প্রুফের কথা বললাম যে আমার কাছে তো প্রমাণ আছে, আপনি কথা বলেন, আপনি কেন কথা বলবেন, আমার সংসারটা নষ্ট করতেছেন, কারণ একটা বাচ্চা আছে। সে আমাকে বললো যে ভাই আমার ওয়াইফের নাম্বার কি আপনার কাছে আছে? উনি পরে বিয়ে করছে, উনার 1 মাসের ছোট বেবি আছে। উনি আমাকে উত্তর দিল যে আমার ওয়াইফের নাম্বার কি আপনার কাছে আছে? আমি বললাম না। বলছে তাহলে আপনার ওয়াইফের নাম্বার আমার কাছে কেন আসলো? তাহলে আমি কথা বলি, আপনি আপনার ওয়াইফকে সামলান। এই উত্তর দিল। তখন তো আমি তো আরো মানে মেজাজ হারাই ফেললাম। তো নাম্বার থাকাটা অস্বাভাবিক না, যেহেতু তার কাছে প্রথম স্বামীর সন্তান ছিল, তো খরচ বলেন বা যে কোনো কারণেই হোক নাম্বারটা থাকাটা দোষের না। তারপরে
আমি তো সকালবেলা আমাদের বাড়িতে চলে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন, আমি যে সরাসরি যে উঠলাম, ঠিক আছে যে প্রমাণ নেন, এবার আপনার মেয়েকে কি করবেন। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আমি সরাসরি ওই ছেলের বাড়িতে চলে গেলাম, তার বাবা মাকে জানালাম যে এরকম এরকম ব্যাপার। তার ওয়াইফ তো জানে না যে সে কথা বলে, তারা বিষয়টা জানলো। যখন জানতে পারছে, আমি যখন যে প্রুফ দেখালাম, সবগুলো দেখালাম যে ডিটেইলস তার স্ত্রীকে, তখন তো তাদের ভিতরে একটা শুরু হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেল। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এই ঘটনা পর্যায়ক্রমে আমার স্ত্রী জেনে গেছে যে আমি সেখানে গেছি। সে আমাকে ফোন দিয়ে বারবার হুমকি দিচ্ছে, আমার স্ত্রী, তুই এখন বাড়ি আয়, এখন আমাকে ডিভোর্স দিবি, আমি তো সংসার আর করবো না। তার বাবা বাড়িতে গেছি এবং তার আগের হাজবেন্ডের বাড়িতে গেছি, যার কারণে সে আমাকে ফোনে হুমকি দিচ্ছে, তুই এখন আসবি, এখন এসে আমাকে ডিভোর্স দিবি। আমি বাড়ি চলে আসলাম রাতেবেলা। আসার পরে সে আমাকে অনেকভাবে বোঝালো এবং কোরআন শরীফ পর্যন্ত ছিল যে দেখো আমার ভুল হয়ে গেছে, আমি এটা আর করবো না। তখন আমি আমার জায়গা থেকে বাচ্চার দিকে তাকাই, আমি আর কোনো কথা বলিনি। আমি ঠিক আছে ওকে, এই কথা বলে আমি পরের দিন সকালবেলা আবার আমি ঢাকায় ব্যাক করছি। ঢাকায় ব্যাক করার পরে তখন আমার বাড়ি থেকে ওর বাবার বাড়ি চলে আসলো। সর্বোচ্চ 10 দিন সম্পর্ক ভালো থাকে, তারপরে যাতাই হয়ে যায়। আমাদের সম্পর্ক আবার খারাপ হয়ে গেল, যে এভাবে সংসার করা যাচ্ছে না, কন্টিনিউ করা যাচ্ছে না। এবং তার বাবার বাড়ি থেকে আমাকে কোনো ধরনের সহযোগিতা তো নাই না, তারা আমাকে কোনো ফোনও দেয় না। তো এখন লাস্ট পর্যায়ে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর রিলেশনটা কন্টিনিউ করবো না, সংসারটা কন্টিনিউ করবো না। তার সাথে কথা বলেই বাচ্চার বয়স কত আপনার? বাচ্চার বয়স এখন 11 মাস। ডিভোর্স কি দিয়েছে? না, ডিভোর্স দিই নাই, তবে আমাদের কথাবার্তা ফাইনাল, আমরা হয়তো 1 মাসের ভিতরে ডিভোর্স দিয়ে দিব। এখন সেপারেশন আছে, সে তার বাবা বাড়িতেই আছে। কতদিন ধরে? 15-20 দিন ধরে। আমি আর সংসারটা কন্টিনিউ করতে চাই না, এবং এই বিষয়টা আমাদের দুই পরিবারই অবগত আছে। তারপরও আমরা একটু ফোন করে দেখতে পারি। ভাবি, আসসালামু আলাইকুম। পূর্বের সংসারের স্বামীর সাথে আপনার পুনরায় যোগাযোগ হওয়ার কারণে আপনার এই সংসার ভাঙতে বসেছে, হাসান আমাদেরকে এমন একটা তথ্য দিয়েছে। না, এটা মিথ্যা কথা। যে আমার মেয়েটার জন্য আমি একসময় কথা বলছিলাম, তোমার দেখাচ্ছে এটা কথা বলেছিল আরো 4-5 মাস আগে। এটা তার সাথে আমার মানে কথা হয়েছিল, আমার মেয়ে, সেই মেয়েটার জন্য আমি কথা বলছিলাম রক্তা ব্যাপারে। আমি তাকেও বলছি যে আমার মেয়ের কারণে কথা বলছি, তাকে কখনো বলছি যে তার সাথে আমার প্রেমের সম্পর্ক কি অন্য কোনো সম্পর্ক। এটা নিয়ে আমাকে মারছে এবং কোরআন শরীফ শপথ করে, আমি সেটাও কোরআন শরীফ দিয়েও তাকে বলছি তার সাথে অন্য কোনো কথা না, তার সাথে শুধু আমার মেয়েটা নিয়েই কথা হয়েছে। আমি কোরআন শরীফ দিয়েও তাকে বলছি। যেহেতু আপনার বর্তমান স্বামী আপনার প্রথম স্বামীর সাথে যোগাযোগ পছন্দ করছে না, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার ব্যাপারে যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আপনার মায়ের মাধ্যমে কেন কথা বলাচ্ছেন না আপনার প্রথম স্বামীর সাথে? তার সাথে কথা বলছিলাম, সে আমার মেয়েটারে নিয়ে যেতে চাইছিল, তার জন্য আমি কথা বলছিলাম যে দেখেন আমার মেয়েটারে এখন ছোট, এখন নিয়েন না। তো আমার মেয়ের সাথে সে যোগাযোগ করে, সে এখানের ফোন দিয়েই যোগাযোগ করে। তো এখন মেয়েটা সে এখানে নাই, তার মেয়ে এসে নিয়ে গেছে। প্রথম স্বামী তার মেয়ে নিয়ে গেছে? আমার মেয়ের সাথে, হ্যাঁ নিয়ে গেছে। আমার মেয়ের সাথেও কোনো যোগাযোগ আমি জানি করি না না। সিরিয়াসলি কতদিন আগে নিয়ে গেছে? নিয়ে গেছে এই তো ঈদের আগে। তখন আমার সাথে ঝামেলা, আমি জানি না। আমার মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই। সংসারটা কেন ভাঙতে বসেছে? এখন আগে আমার ভালো লাগতো না, এখন ভালো লাগছে না। বুঝছেন? আমি বিবাহিত মেয়ে, তখন সে জানা সত্ত্বেও তার ভালো লাগছিল বিয়ে করতে। এখন তার ভালো লাগছে না, তার অন্য কোথাও সম্পর্ক হয়েছে, এর জন্য তার ভালো লাগছে না বলে, এর জন্য আমার বাদ দেবে বলে। মানে এখন আপনিও চাচ্ছেন না না সংসারটা করতে? আমি চাচ্ছি না তা না, আমি তো একবার বলে নাই যে আমি সংসার করবো না। হে সংসার করবে না বিদায় এত কিছু করতে, আমি সংসারটা টিকা রাখার জন্য অনেক কিছু করতে, কিন্তু হে সংসার করবে। হে কালকে আমাকে বলছে যে আমি 2-1 দিনের ভিতর ডিভোর্স পাঠাই দেবে, কাল পরশুর ভিতরে। আমরা যতটুকু জেনেছি তার মাধ্যমে আপনারা পারিবারিকভাবে বা আপনারা দুইজনে সিদ্ধান্ত নিয়েছেন যে ডিভোর্সটা কনফার্ম। আমরা চেষ্টা করব এখানে যদি বিন্দু পরিমাণের সুযোগ থেকে থাকে আপনারা আবারও মিলিত হন এবং সংসারটা সামনে নেওয়ার জন্য যেটা করা লাগে সেটা করেন। হাসান এখন নিজেও স্বীকার করলো যে সে জানতো না আপনি বাচ্চা তার বাবার কাছে দিয়ে দিয়েছেন। তো তাহলে তো এখন আর কোনো সমস্যা নাই, আপনাদের ভিতরে কোনো প্রবলেম থাকার কথা না। হাসানের একটাই প্রবলেম ছিল যে বাচ্চার অজুহাতে হোক বা যে কোনো কারণে হোক আপনি আপনার প্রথম স্বামীর সাথে যোগাযোগ করেন, আর আপনি বলছেন যে আমার তো এখন বাচ্চাই দিয়ে দিয়েছি, যোগাযোগ করার প্রশ্নই ওঠে না। তো তাহলে সংসারটা নতুন করে শুরু করতে প্রবলেম কোথায়? হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি। আমি আমার হাজবেন্ডকে বলতে, হাসানকে, যে দেখো আমার যদি ফোন নিয়ে কোনো সমস্যা হয়, ফোন চালানো নেই, আমি ফোন চালানো বাদ দেবো। হ্যাঁ, যদি আমার ফোন নিয়ে সমস্যা হয় যে আমি ফোনে কথা বলি, তার সাথে যোগাযোগ করি, ফোন নিয়ে আমি ফোন টোটালি চালাবো না, তাতে আমার কোনো সমস্যা নেই। আর একটা ব্যাপার আছে, আপনি ঘন ঘন বাবার বাড়ি যেতে পছন্দ করেন। ঘন ঘন বাপের বাড়ি যাইতে পছন্দ করে, এটা কখন? ওর সাথে আমার বিয়ে হয়েছে যখন আমি প্রেগনেন্ট, অসুস্থ ছিলাম, তখন আসি, কিন্তু এখন তো আমি ঘন ঘন বাবার বাড়ি আসি না। হাসান সাহেব, আপনার একই নৌকাতে ছিলেন, যে কোনো কারণে হোক, ইগোর কারণে হোক, ভুল বোঝাবুঝির কারণে হোক, আপনার কিংবা আপনার স্ত্রীর ভুলের কারণে হোক, আপনার আলাদা হয়ে গেছে। আপনাকে যে অনুরোধটা করতে চাই,
এত দোষগুণ, এত মিটিং শিটিংয়ের কোনো দরকার নাই। ওইরকম কোনো আর সুযোগ নেই তার প্রথম স্বামীর সাথে যোগাযোগ করার। আল্লাহর রস্তে এই লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে আপনারা আবার নতুন করে পথ চলা শুরু করেন, সংসারটা রিভিল করতে চেষ্টা করেন। আজকের পর থেকে আপনারা নতুন করে আরেকবার চেষ্টা করে দেখেন, অন্তত 10 মাসের বাচ্চার দিকে তাকিয়ে এই কাজটা দুইজন করেন, এবং কিছুটা স্যাক্রিফাইস আপনিও করেন, কিছুটা স্যাক্রিফাইস আপনার স্ত্রীও করুক। আমার জায়গা থেকে আমি পারলেও সে পারবে না। আপনি যদি প্রথমেই বলেন সে পারবে না, তাহলে তার মানে বুঝতে হবে আপনার ইচ্ছে নাই। আপনাকে কে বলেছে সে পারবে না? আপনি কেন ধরে নিচ্ছেন সে পারবে না? কারণ আমি চেষ্টা করতে করতে ব্যর্থ। অতীতের কথা আমি বলতেছি না। আপনি যদি অতীতকে টেনে নিয়ে এই টেবিলে চেয়ারে বসেন তাহলে তো সমাধান হবে না। এই টেবিল চেয়ারে বসতে হবে নতুন মন মানসিকতা নিয়ে, যে আপনার যে 10 মাসের একটা ছোট্ট শিশু উনার কাছে আছেন, এই ব্যাপারেও আপনার দায়িত্ববোধ দেখাতে হবে। কিছুটা হলেও আপনাকে নমনীয় হতে হবে, সংসারটা ধরে রাখার চেষ্টা করতে হবে অন্তত শিশুটার জন্য। আল্লাহর রস্তে এখন থেকে দুইজন মিলে একটু চেষ্টা করেন কিভাবে নতুন করে শুরু করা যায়। পারবেন হাসান সাহেব? জি। কথা দিলেন? জি, আমি নতুন করে চেষ্টা করব। অতীতের কোনো কিছু না টেনে আপনারা যে ভালোবাসা ছিল দুইজনের ভিতরে সেই জিনিসগুলো স্মরণ করে নতুন করে সংসার শুরু করেন। পুরনো যে ভুলভ্রান্তি দুইজনেরই যাই হয়ে থাক না কেন সেগুলো আর নতুন করে তুলবেন না। খালি দুইজনের প্রতি লয়াল থাকবেন, দায়িত্ববান থাকবেন। জি। আপনি গ্রামে যাবেন, তাকে তার বাড়ি থেকে আপনার সন্তান সহ নিয়ে আসবেন এবং একসাথে বসবাস করার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। ভাবি, আপনি শুনছেন সব কথা। যদি ভুল ভ্রান্তি থেকেও থাকে, খোদা তাআলার কাছে মাপ চেয়ে, আপনার স্বামীর কাছে মাপ চেয়ে পুরানো কোনো জিনিস আর মাথায় না এনে আপনার হাজবেন্ডকে এতটুকুই কথা দিবেন, আজকের পর থেকে আপনি লয়াল থাকবেন এবং আপনার হাজবেন্ডও আপনাকে কথা দিবে, সেও আপনার প্রতি লয়াল থাকবে। কেউ কাউকে ঠকাবেন না। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এক দিকে থাকলে ভাই আমাদের কোনো ঝামেলা লাগে না, নিজে থাকলেই ঝামেলা হয়। তোকে 1000বার বলছি যে আমাদেরকে কাছে নিয়ে যাই, এবং ও নিজেও বলছে যে সামনের মাসে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা। তার ভিতরে ও এরকম ঝামেলা শুরু করে। আমি একটা কথা বলি, ও আমাদেরকে একটা মাস কাছে নিয়ে রাখো, এর ভিতরে যদি কোনো ঝামেলা হয় ও আমাদেরকে আবার ব্যাকে বাড়িতে রেখে যাবে, তারপরে ওর যা মন চায় তাই করবে। অবশ্যই অবশ্যই, আপনি বলছেন, আমি অবশ্যই করব। হ্যালো, হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, অবশ্যই একটা কথা আমরা এই স্টুডিও থেকে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে অবশ্যই তার প্রথম ঘরের সন্তানের সাথে যোগাযোগ করতে দিবেন, স্বাভাবিক যোগাযোগ করতে দিবেন। একটা বাচ্চা কারো শত্রু হতে পারে না, কারণ আপনার ঘরেও একটা সন্তান আছে। তো অবশ্যই বাচ্চাটাকে তার মা থেকে পৃথক করার চেষ্টা করবেন না, এটা আমাদের তরফ থেকে আপনাকে অনুরোধ। এই কাজটা অন্যায়। ওকে, আজ এই পর্যন্তই। আপনারা শুনছিলেন অনেকক্ষণ ধরেই আমাদের এই অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।